where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি পড়াবো চতুর্থ অধ্যায়ের রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র যে অধ্যায় আছে সেই অধ্যায়ের জিয়াউদ্দিন বরণী বা বারণী জিয়াউদ্দিন প্রথমে আমরা জেনে নেব যে জিয়াউদ্দিন বরণী কে ছিলেন। আগের দিন যেমন আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র পড়েছি, তার মধ্যে কি ধরনের শাসনযন্ত্রের কথা বলা আছে, রাষ্ট্রের প্রকৃতি কি বলা আছে, চন্দ্রগুপ্ত মৌর্য শাসন ব্যবস্থা কেমন ছিল আমরা যেভাবে পড়েছি, ঠিক আজকে জিয়াউদ্দিন বরণী ও তার গ্রন্থ ফতোয়া-ই জাহানদারি জিয়াউদ্দিন বরণী বা বরণী ও তার ফতোয়া-ই জাহানদারি। সুলতানি যুগের ঐতিহাসিকদের মধ্যে বিশিষ্ট ইতিহাসবিদ এবং রাষ্ট্রনীতিবিদ ছিলেন এই জিয়াউদ্দিন বরণী। তার যে গ্রন্থটি তার নাম ফতোয়া-ই জাহানদারি। জিয়াউদ্দিন বরণী যেহেতু অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন, তাই প্রথম থেকেই তার রাজ পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। তাই তার গ্রন্থে অভিজাত বর্গের প্রতি আনুগত্য প্রদর্শিত হয়েছে তা আমরা দেখতে পাই। জিয়াউদ্দিন বরণী মোহাম্মদ বিন তুঘলকের সান্নিধ্যে সভাসদ হিসাবে কাজ করেন। ফিরোজ শাহ তুঘলকের শাসনকালে তিনি তার কুনজরে আসেন এবং তার জীবনের বা জিয়াউদ্দিন বরণী জীবনের শেষ অংশ খুব দুরবস্থার মধ্যে কাটে। তার দুটি বই উল্লেখযোগ্য, একটি হচ্ছে তারিখ-ই-ফিরোজ-শাহী, আরেকটি হলো ফতোয়া-ই জাহানদারি। এবার আমরা জেনে নেব যে ফতোয়া-ই জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ফতোয়া-ই জাহানদারি কার লেখা এবং এই বইয়ের বিষয়বস্তু কি। তো এই বইয়ের বিষয়বস্তু কি আমরা দেখব যে গিয়াসউদ্দিন বলবন থেকে আরম্ভ করে তুঘলক রাজবংশ পর্যন্ত পরপর ৮ জন শাসকের শাসননীতি প্রথম ৬ বছরের লিপিবদ্ধ আছে তারিখ-ই-ফিরোজ-শাহী গ্রন্থে, এবং তারই সহায়ক গ্রন্থ হলো ফতোয়া-ই জাহানদারি। এই বইয়ে সুলতানি যুগের
রাষ্ট্রনীতি এবং তার শাসন প্রণালী সম্পর্কে বিশদে আলোচনা করেছেন। এবার আমরা দেখব কিভাবে এই রাষ্ট্রনীতি আলোচিত হয়েছে ফতোয়া-ই-জাহানদারি গ্রন্থে। মোহাম্মদ বিন তুঘলকের অধীনে তিনি যে 17 বছর কাজ করেছিলেন সভাসদ হিসেবে, তিনি সেখানে তার যে দলিলপত্র বা সরকারি নথি তিনি সেটা খুব ভালো করে দেখেছিলেন। তার ফলে তার ফতোয়া-ই-জাহানদারি গ্রন্থে তিনি নির্দিষ্টভাবে সেগুলি লিখে দিতে পেরেছেন। শাসননীতি আমরা তার কিভাবে আলোচনা করব? তিনি বলেছেন তার গ্রন্থে রয়েছে ইসলাম ও রাজতন্ত্রের সম্পর্ক, রয়েছে শাসকের বা রাজার কর্তব্য ও কিভাবে তারা তাদের শাসন কাঠামো কিভাবে তারা তাদের শাসন কাঠামো পরিচালনা করা, শাসকের বা রাজার কর্তব্য ও কিভাবে তারা তাদের শাসন কাঠামো পরিচালনা করেছেন তার বিবরণ রয়েছে এই ফতোয়া-ই-জাহানদারি গ্রন্থে। যে রাজার কর্তব্য কী হওয়া উচিত, কিভাবে তারা তাদের শাসন কাঠামো পরিচালনা করবেন তার বিবরণ ইত্যাদি রয়েছে তার এই গ্রন্থে। তাছাড়াও যেটা মেন বিষয়বস্তু এখানে, যে একেবারে দাস বংশ থেকে শুরু করে একেবারে তুঘলক বংশ পর্যন্ত সকলের শাসনরীতি রয়েছে এই বইটির মধ্যে। তার শাসননীতি আর কীভাবে পরিচালিত হয়েছে না, সেখানে আমরা লক্ষ্য করছি যে তিনি কিভাবে ঐশ্বরিক তত্ত্বের কথা তিনি বলছেন। তিনি বলছেন শাসন পরিচালিত হয়েছে তার তত্ত্বের মাধ্যমে। জিয়াউদ্দিন বারুনী ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন গোঁড়া মুসলমান, সেই কারণে ইতিহাস গ্রন্থ এবং হাদিসকে তিনি সমপর্যায়ভুক্ত বলে মনে করছেন। তিনি রাজনীতি ও ধর্মকে সহোদর ভাই বলে মনে করছেন। তার এই ফিরোজ শাহী ফতোয়া-ই-জাহানদারি গ্রন্থে সেই জন্য তিনি যে গোঁড়া মুসলিম ছিলেন, সেই জন্য তাদের রাজকার্য পরিচালনা তাদের কথা বলতে গিয়ে তিনি নিজের মতামত কিছু ব্যক্ত করেছেন। বরণীর মতে রাজার যে সীমাহীন মর্যাদা, আড়ম্বরপ্রিয়তা এবং অভিজাতদের প্রতি যে আনুগত্য, সেই কারণে তিনি সকলের সমাদর পেয়েছেন। জিয়াউদ্দিন বারুনী শ্রদ্ধাশীল ছিলেন সেই সব মানুষের প্রতি যারা শাসকের প্রতি আনুগত্য ছিলেন, কিন্তু যারা নিম্নবর্ণের মানুষ ছিলেন সেই ক্ষেত্রে তিনি খুব একটা তাদের প্রতি শ্রদ্ধাবান ছিলেন না। তাদেরকে শিক্ষার আলোতেও তিনি কিন্তু আনতে চাইছেন না। তার গুরুত্বপূর্ণ বিষয় ছিল আইনবিধি। তিনি বলেছেন ন্যায়পরায়ণতায় জাতির মেরুদণ্ড হওয়া উচিত। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি ধর্ম, সত্য ও ন্যায়ের বিচারকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তার উল্লেখযোগ্য তত্ত্ব হচ্ছে ঐশ্বরিক তত্ত্ব। তিনি বলছেন ঈশ্বরই প্রকৃত আইন রচনা করেন। সেই অনুযায়ী তিনি বলছেন ঈশ্বর সর্বশক্তিমান এবং তারই নির্দেশ অনুযায়ী রাজ্য পরিচালিত হয়। তিনি বলছেন যে ঈশ্বর কখনো নিজেই রাজ্য পরিচালনা করছেন অদৃশ্যভাবে, আবার কখনো তিনি রাজ্য দিয়ে রাজাকে মনোনীত করেন। সেই দিক থেকে তিনি 3 ধরনের রাজ্যের কথা বলছেন। 3 ধরনের রাজ্যের তিনি কথা বলছেন ঐশ্বরিক তত্ত্ব অনুযায়ী। এক হচ্ছে নবী বা হযরত মুহাম্মদের, নবী বা পয়গম্বরের রাজ্য, নবী বা পয়গম্বরের রাজ্য। 2 হচ্ছে পয়গম্বর অনুসারে রাজ্য। 3 হচ্ছে স্বৈরতান্ত্রিক
রাজতন্ত্র। প্রথমে বলছেন যে নবী বা পয়গম্বর রাজ্য শাসন করবেন, কোথাও বলছেন পয়গম্বর অনুসারে রাজ্য শাসন করবেন, আবার 3 নম্বর স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র অনুসারে রাজ্য পরিচালিত হবে। পয়গম্বর অর্থাৎ হজরত মোহাম্মদ এবং 4 জন খলিফা যে রাজ্য শাসন করবেন, সেখানে সম্পূর্ণ ঈশ্বরের নির্দেশিত রাজ্য। পয়গম্বর অনুসারে যে রাজ্য, সেগুলো ঈশ্বরের দ্বারা লালিত। আর স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র, সেখানে চরমভাবে স্বৈরতান্ত্রিকতা থাকবে, যদিও এই দুজন যে রাজ্য চালাবেন তাদের উপর তারা কিন্তু অনেকটা আনুগত্য প্রদর্শন করবেন। তিনি একথাও বলছেন যে মন্ত্রণা সভা ছিল এবং মন্ত্রণা সভা অনুযায়ী তিনি রাজ্য শাসন করতে বলেছেন। মন্ত্রণা সভার যারা মেম্বার থাকবেন তাদের সাথে আলোচনা বা পরামর্শ করে শাসক কিন্তু রাজ্য শাসন করবেন, সেটাও তিনি ফতোয়াই জাহানদারি গ্রন্থে বলছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য এবং তর্কবহুল যে প্রশ্নটি, যে সুলতানি যুগের রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, এটা একটা প্রশ্ন। তাহলে আমাদের ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে আমরা কি বুঝি সেটা আমাদের জানা দরকার। ধর্মাশ্রয়ী রাষ্ট্র, রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে আমরা বুঝি যে দেবতার দ্বারা পরিচালিত যাজক বা পুরোহিত সে রাজ্য পরিচালনা করবেন। তাহলে তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, তিনি শরীয়ত অনুযায়ী রাজ্য শাসনের কথা বলেছেন, মন্ত্রণা সভার দ্বারা পরিচালিত রাজ্যসভার কথা বলেছেন। সুতরাং সেই দিক থেকে আমরা সম্পূর্ণভাবে যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র সুলতানি যুগ তা আমরা বলতে পারি না। শরীয়তের নিয়ম অনুযায়ী শাসক নীতি অনুযায়ী চলবেন। আবার এক জায়গায় তিনি বলছেন যে ইসলামের দ্বারা ভারতীয় মুসলিমরা ঠিক মতন রাজ্য শাসন করতে পারেননি। তখনই তিনি বলছেন যে সেখানে উচিত যিনি সুলতান হবেন তার হাতে চরম ক্ষমতা দেওয়া। কৌটিল্যের অর্থশাস্ত্র যেদিন আমি পড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে কৌটিল্যের অর্থশাস্ত্রে রয়েছে রাজাই সর্বক্ষমতার উৎস। তেমনি এখানে ধর্মাশ্রয়ী রাষ্ট্রে আমরা যদি দেখি যে রাজাই যদি যাজক বা পুরোহিততন্ত্রই যদি সর্বক্ষমতার উৎস হয়, সেখানে তিনি বলছেন যে সুলতানই কিন্তু সর্বক্ষমতার উৎস হতে পারেন। সেই ইসলামী যারা ধর্মগ্রহণ ঠিক করে শাসন ব্যবস্থা করতে পারছেন না, সেই ইসলাম ধর্মকে ফিরিয়ে আনার জন্য সুলতানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন। সুতরাং সেই দিক থেকে আমরা এটাকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র আবার বলতেও পারি। অনেক ঐতিহাসিকগণ এই ধর্মাশ্রয়ী রাষ্ট্রকে নিয়ে সেদিক থেকে আলোচনা করেছেন। যাই হোক না কেন, তর্কের খাতিরে এটুকু বলা যায় যে জিয়াউদ্দিন বারনী সে যুগের একজন উল্লেখযোগ্য ঐতিহাসিক ছিলেন। এবার আমরা যার কথা পড়ব তিনি হলেন সিসেরো। তিনি হলেন মার্কো তুল্লি সিসেরো বা মার্কো তুল্লো সিসেরো। এবার আমরা জেনে নেব কে ছিলেন তিনি। একাধারে ছিলেন আইনজ্ঞ, বাগ্মী, তার্কিক। রোমান সভ্যতায় যখন আমরা বিশিষ্ট চিন্তাবিদ বা আইনজ্ঞদের বা আইন বিষয়ক চর্চা যারা করেন তাদের ইতিহাস পড়ি, সেখানে উল্লেখযোগ্য আইনজ্ঞ, বাগ্মী, তার্কিক রোমান আইনজ্ঞ তিনি ছিলেন মার্কো তুল্লো সিসেরো। সিসেরোর ওপরে সিসেরোর যে দর্শন বা সিসেরোর যে রাষ্ট্রচিন্তা, তার ওপরে অ্যারিস্টটল, প্লেটো এদের ভাবধারা বিশেষভাবে প্রভাবিত ছিল। সিসেরো যখন বা সিসেরোর আবির্ভাবকালে আমরা রোমে কি দেখেছি? একটা চরম অস্থিরতা। সেই অস্থিরতার মধ্যে অভিজাত যে সম্প্রদায়রা ছিলেন, সেই দিক থেকে প্রজাতান্ত্রিক যে রাষ্ট্রনীতি ছিল দুই দলে ভাগ হয়ে গিয়েছিল। এক হচ্ছে প্যাট্রিশিয়ান আর একটা হচ্ছে প্লেবিয়ান। এক হচ্ছে প্যাট্রিশিয়ান আর একটা হচ্ছে প্লেবিয়ান।
প্যাট্রিসিয়ান কারা? যারা অধিকার ভোগী। প্লেবিয়ান কারা? যারা অধিকারহীন। রাষ্ট্রের মর্যাদা, ক্ষমতা ইত্যাদির দিক থেকে এই দুই দলের মধ্যে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতা চলত এই অধিকারভোগী এবং অধিকারহীন এই দুই সম্প্রদায়ের মধ্যে। তার যে উল্লেখযোগ্য যে রচনা দ্য রিপাবলিক আর দ্য লজ, রিপাবলিক এবং দ্য লজ, তিনি এই দুটি গ্রন্থে প্রথমেই যেটা বলেছেন সেটা হচ্ছে যে আইন বিধি। এই আইন বিধি দুটি আইন বিধি ছিল। এক হচ্ছে প্রাকৃতিক আইন, দুই হচ্ছে রাষ্ট্রীয় আইন। প্রাকৃতিক আইন কাকে বলে? ঈশ্বর এই বিশ্ব জগৎকে যে আইনের দ্বারা পরিচালিত করছেন তাই হচ্ছে প্রাকৃতিক আইন। আর রাষ্ট্রীয় আইন তো মনুষ্য সৃষ্ট, মানুষের কল্যাণের জন্যই এই আইন প্রণীত হয়। তাই সকলের উচিত প্রাকৃতিক আইনকে মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় আইনের প্রতি আনুগত্য থাকা। তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে ন্যায় এবং ন্যায়পরায়ণতা হতে বলছেন এবং ন্যায় জাতির প্রতিষ্ঠা করা, ন্যায়ের মাধ্যমে জাতিকে প্রতিষ্ঠা করা, সেটাকে তিনি জাতির মেরুদণ্ড বলে মনে করেছেন। তাহলে আদর্শ রাষ্ট্রের ভাবনার দিক থেকে তিনি যেটা বলছেন যে বাস্তবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে তিনি কিন্তু প্রাকৃতিক যে আইন তার মাধ্যমে রাষ্ট্রের আইনকে পরিচালিত করতে বলছেন। তিনি রাষ্ট্রকে বলছেন প্রাকৃতিক একটি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে জনগণের সম্পত্তি বলেই তিনি মনে করছেন। তিনি সাম্যনীতির অপরিহার্যতা এবং অসাম্যের তিনি কিন্তু বলছেন যে বিরোধী হতে। তিনি তিন ধরনের সরকারের কথা বলছেন। কি কি? এক হচ্ছে রাজতন্ত্র, দুই হচ্ছে অভিজাততন্ত্র, তিন হচ্ছে গণতন্ত্র। রাজতন্ত্র কি? যেখানে একজনের শাসন। অভিজাততন্ত্র কি? না কয়েকজনের শাসন। আর গণতন্ত্র কি? বহুজনের শাসন। তবুও একটা খুঁত এর মধ্যে থেকে যাচ্ছে। তিনি কি বলছেন যে এই যে সরকার তিন ধরনের, এরা যে কোনো সময় দুর্নীতিগ্রস্ত হতে পারেন, তার জন্য প্রয়োজন একটা মিশ্র রাষ্ট্রের কথা তিনি ভাবছেন। তিনি ভাবছেন যে বিশ্বজনীনতার কথা ভাবছেন। অর্থাৎ যদি আমরা সমস্ত এই সরকারগুলোকে নিয়ে একটিমাত্র রাষ্ট্র তৈরি করি তবেই রাষ্ট্র সমবায় গড়ে উঠতে পারে, কমনওয়েলথ গড়ে উঠতে পারে। সেই দিক থেকে আমরা তার ভাবনাকে সুদূর প্রসারী ভাবনা বলে মনে করতে পারি, যা অনেক দিন পর্যন্ত রাষ্ট্রে বা রোমে তার নিয়ম কিন্তু প্রচলিত ছিল। এইভাবে আলোচনা করতে গিয়ে আমরা মোটামুটিভাবে আদর্শ যে রাষ্ট্রের ভাবনা, রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গণতন্ত্রের মধ্যে দিয়ে যে কমনওয়েলথ গঠন করা তার যে ভাবনা, সে বহুদিন পর্যন্ত এই যে বিস্তৃতি আমরা দেখতে পাই। আর সম্মিলিত জাতিপুঞ্জের যে ভাবনা, সেটা আমরা এই কমনওয়েলথ থেকেই পেয়েছি বা পেতে পারি। একথা বলা যায় তিনি রোমান জাতিকে গ্রিস জাতির ইতিহাসে তিনি একটি বৃহৎ জাতি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এই হচ্ছে মার্কো তুল্য সিসেরো। তাহলে সিসেরো একজন আইনজ্ঞ, সিসেরো বিশিষ্ট রাষ্ট্রনীতিবিদ। সিসেরো তার গ্রন্থগুলি অর্থাৎ রিপাবলিক, দ্য লজের মধ্যে দিয়ে যে আইনের কথা বলেছেন, রাষ্ট্রীয় আইন এবং প্রাকৃতিক আইন, সেই দিক থেকে দেখতে গিয়ে, বাস্তবের দিক থেকে দেখতে গিয়ে তিনি যে আলোচনা করেছেন এই ধরনের সরকার মিশ্র একটি জাতি গঠন করতে পারে। এই দিক থেকে সিসেরো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ এবং রাষ্ট্রনীতিবিদ ছিলেন। সেখানে যদি আমরা একটু আগে যেটা পড়লাম যে ফতোয়া-ই জাহানদারি, সেখানে জিয়াউদ্দিন বারুনী যে শাসককে তিনি জিরুল্লাহ বা ঈশ্বরের ছায়া বলে মনে করছেন,
সেখানেও আমরা ঈশ্বরের তত্ত্ব কিন্তু আমরা পড়ছি। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে সিসেরো, জিয়াউদ্দিন বারনি যথেষ্ট ইতিহাসে অবদান রেখে গেছেন। এবারে পড়ব ক্রমওয়েল। এবারে আমরা পড়ব ক্রমওয়েল, টমাস ক্রমওয়েল। প্রথমে দেখে নিই কে ছিলেন। ইংল্যান্ডে 30 বছর ব্যাপী গোলাপি যুদ্ধের পর সপ্তম হেনরি তার টিউডার বংশ এখানে স্থাপন করলেন এবং টমাস সপ্তম হেনরির নিজ রাজতন্ত্র প্রতিষ্ঠিত করলেন। সপ্তম হেনরির সময় থেকেই ইংল্যান্ডে বা রাজতন্ত্র ক্ষমতা বৃদ্ধি পেল। এর ঠিক পরে সেই সময় থেকেই টমাস ক্রমওয়েল টিউডার বংশের বা রাজতন্ত্রের একজন মন্ত্রী হিসাবে আসেন। অষ্টম হেনরির শাসনকালে তার শাসনতান্ত্রিক রীতিনীতি বা ধর্ম সংস্কারের দিক থেকে টমাস ক্রমওয়েল তার পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করেছেন বা বিশিষ্ট কয়েকটা পদক্ষেপ তিনি কিন্তু নিয়েছেন। টমাস ক্রমওয়েল ইতালিতে যুদ্ধ করতে যান এবং সেখানে স্বৈরাচারী নীতির প্রয়োগ তিনি দেখে আসেন, যা তার পরবর্তী জীবনকে প্রভাবিত করেছিল। তিনি তারপর ইংল্যান্ডে ফিরে আসেন, আইন অধ্যয়ন করেন, ইংল্যান্ডের কমন্স অফ লিটলসে তিনি মেম্বার হন এবং তিনি প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। অষ্টম হেনরির রাজত্বকালে টিউডার বংশে তিনি একটি বিপ্লব আনেন, যাকে আমরা টিউডার বিপ্লব বলি। তিনি ভীষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরিবর্তন নিয়ে আসেন। তিনি মঠগুলিকে বাজেয়াপ্ত করেন, সেখানে রাজার ক্ষমতাকে বিস্তার করেন এবং মঠগুলি বাজেয়াপ্ত করা বা ক্যাথলিক চার্চের ক্ষমতা হ্রাস করেন। সেই হ্রাসের মধ্য দিয়ে এটি জাতীয় বিপ্লব বা জাতীয় এখানে চার্চ গঠিত হয়। জাতীয় এখানে বলা যেতে পারে যে জাতীয় সার্বভৌমত্ব এখানে কিন্তু গঠিত হয়। তিনি সংস্কার পার্লামেন্টের দ্বারা সংস্কার করতে চেয়েছিলেন। তিনি রাজার ক্ষমতা বৃদ্ধি করেন, গ্রেট বাইবেল এর যে সংস্করণ করেন এবং প্রত্যেকটা চার্চে এই বই রাখার নির্দেশ দেন এবং এটা সকলে এটা কিনতে পারবে সেই নির্দেশও দেওয়া হয়। 1534 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রিমেসি, 1534 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামক একটি আইন পাশ করে। এই আইনে কি বলা হলো? ছোট ছোট চার্চগুলিকে তার উপরে রাজার নিয়ন্ত্রণ আনা হলো, ছোট ছোট মঠগুলিকে ধ্বংস করা হলো। তখন কিছুজন এর প্রতিবাদ করলে তাদেরকে কারাদণ্ড দেওয়া হলো, যেমন এদেরকে কি করা হয়েছে? টমাস মুর ও ফিশারকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারপরে দেখা গেল যে তিনি যখন মঠগুলো ধ্বংস করছেন বা মঠের যারা কাজ করতো তার বেকারত্ব বাড়ছে, সেই সময়তে যাজকেরা এবং এর সঙ্গে ভূস্বামীরা যোগ হয়ে বিদ্রোহ করেন। এই বিদ্রোহ তিনি সুষ্ঠুভাবে সেটাকে পরিচালনা করেন এবং অষ্টম হেনরির যে ক্ষমতা সেটা অনেক বাড়িয়ে দেন। মঠের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ফলে অষ্টম হেনরির রাজকোষ অনেক বৃদ্ধি পায় এবং এই রাজকোষের তিনি তার একটা আকাঙ্ক্ষাই ছিল যে তিনি কি করবেন, অর্থ এবং ক্ষমতা। এবং অষ্টম হেনরি এই টমাস ক্রমওয়েলের মাধ্যমে অর্থ এবং ক্ষমতা তিনি দুটো এটা পেয়েছিলেন। পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি করেন, তিনি সীমাবদ্ধ রাজনীতি এখানে কিন্তু গঠন করার চেষ্টা করেছেন। তিনি ধর্মকর থেকে মুক্তি পায় বেকাররা যারা সেখানে কাজ করতেন এবং এর ফলে যেভাবে ক্রমওয়েল এই যে পুরো মঠগুলিকে ধ্বংস করা, চার্চগুলিকে বাজেয়াপ্ত করা, কি হলো? ফলে জমিদার শ্রেণীর সৃষ্টি হয়ে গেল। জমিদার শ্রেণীর সৃষ্টি হওয়ার ফলে পাশাপাশি জমিদারদের ছোট ছোট যে প্লটগুলো করা হলো সেখানে একটা বেষ্টনী দেওয়া হলো। এই বেষ্টনী প্রথার ফলে কি হলো? ধর্মাচরণের এখানে যে একটা মানুষের যে এখানে কি হলো? পশুপালন এবং পশম শিল্পের গুরুত্ব অনেক বেড়ে গেল। সুতরাং একথা বলা যায় যে ইংল্যান্ডের আধুনিক যে শাসনতান্ত্রিক কাঠামোতে বা পার্লামেন্টের
ক্ষমতা বা পার্লামেন্টের অধিকার দেওয়া, এই দিক থেকে ক্রমওয়েল অনেকটা এদেরকে অধিকার দেন। তার ফলে দেখা গেল যে শাসনতান্ত্রিক যে নিয়ম, শাসনতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা টমাস ক্রমওয়েলের হাত ধরেই হয়েছিল। সুতরাং কথা বলা যায় যে টমাস ক্রমওয়েল মন্ত্রী হিসাবে এখানে পদার্পণ করলেন। অষ্টম হেনরির শাসনকালে অ্যাক্ট অফ সুপ্রিমেসির মাধ্যমে বা তিনি তার যে পার্লামেন্টের ক্ষমতা তিনি বাড়িয়ে দিলেন, অষ্টম হেনরির যে দায়িত্ব বা ক্ষমতা অনেকটা বাড়িয়ে দিলেন। ফলে টিউডর বিপ্লব দেখা দিল ঠিক টমাস ক্রমওয়েলের হাত দিয়ে। বৈপ্লবিক পরিবর্তন দেখা দিল। অ্যাক্ট অফ সুপ্রিমেসির মাধ্যমে বিদ্রোহ শুরু হলো এই আইনটি প্রয়োগ করার পর, এবং দেখা গেল যে বিদ্রোহ তিনি দমনও করলেন। সুতরাং ইংল্যান্ডের ইতিহাসে এবং অষ্টম হেনরির সময়ে টমাস ক্রমওয়েলের অবদান ছিল অনেকটাই, কথা আমরা কিন্তু বলতে পারি। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয়েছিল টমাস ক্রমওয়েলের হাত ধরেই। পরের দিন এই চ্যাপ্টারই আবার কন্টিনিউ করব।